হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 জিওগ্রাফি এশিয়া মহাদেশ, নবম অধ্যায়। আর তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি দিচ্ছি, এর আগেও দিয়েছি, এখনও দিচ্ছি। ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো অবশ্যই পড়তে হবে। তো শুরু করা যাক। ছোট প্রশ্ন অলরেডি প্রশ্নবিচিত্রার থেকে করিয়ে দিয়েছি, বড় প্রশ্নবিচিত্রাগুলো দিয়ে দিচ্ছি, তো এগুলো ভালো করে পড়বে। ওকে, সবার প্রথমের প্রশ্ন হচ্ছে এশিয়ার স্বাভাবিক উদ্ভিদদের সংক্ষেপে বর্ণনা করা আছে। এই প্রশ্নটা অনেকভাবে আসে, কিভাবে আসবে বা কিভাবে এলে কিভাবে লিখবো সেটা আমি আলোচনা করতে করতে বলছি। দেখো, এশিয়ার স্বাভাবিক উদ্ভিদ সংক্ষেপে বর্ণনা দাও। দেব হচ্ছে এশিয়া জলবায়ুর বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এখানকার স্বাভাবিক উদ্ভিদকে মোট 10টি ভাগে ভাগ করা যায়, যথা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল। ওকে, এবার যদি তোমাকে বলে যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অরণ্য সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো, তখন আমরা শুধু এই পার্টটাই দেবো, শুধু ওপরের পার্টটা আমরা দিয়ে দেবো যে এশিয়া জলবায়ুর বৈচিত্র্যের সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এখানকার স্বাভাবিক উদ্ভিদকে মোট 10টা ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটি হচ্ছে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল। এইবার আমরা লেখা শুরু করব। ওকে, অবস্থান দেব নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী দেশসমূহ, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে এই অরণ্য দেখা যায়। বৃক্ষসমূহ এখানে আমরা দেব হচ্ছে আবলুস, মেহগনি, রোজউড, রবার, আয়রন উড, কোকো, সিনকোনা ইত্যাদি বৃক্ষসমূহ দেখা যায়। বৈশিষ্ট্য দেব হচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের একত্র সমাবেশ লক্ষ্য করা যায়। নেক্সট আমরা দেব সারা বছর গাছে চিরসবুজ পাতা থাকে। 3 নম্বর পার্টে আমরা দেব হচ্ছে সর্বোচ্চ স্তরে উদ্ভিদের পাতাগুলো চাঁদোয়ার সৃষ্টি করে। নেক্সট পয়েন্টে আমরা লিখব উদ্ভিদের ঘনত্ব বেশি হওয়ায় সূর্যালোক প্রবেশ করতে পারে না। নেক্সট, এই অরণ্যে আগাছা ও পরজীবী উদ্ভিদ জন্মায়। হয়ে গেল। তাহলে আমরা আরেকটা পয়েন্টও আমরা দেব, সেটা হচ্ছে গাছগুলো আকারে দীর্ঘ ও কাঠ শক্ত প্রকৃতির হয়। ঠিক আছে, মানে কাঠটা শক্ত গাছের। এই 6টা পয়েন্ট আমরা দেব। এইভাবে যদি আমাদের বলে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল সম্পর্কে লেখো, আমরা তখন লিখব। নেক্সট, পরের প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় মৌসুমী অরণ্য অঞ্চল। ওকে, এবার এটার সম্বন্ধে আমরা যদি বলে এশিয়ার স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও, পুরোটা দেয়, তাহলে সবগুলো করতে হবে। এবার যদি একটা দুটো আমাকে দিয়ে দেয়, দুটো যে কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ বর্ণনা করো, যে কোনো দুটো দেবো। একটা দিলে বা পার্টিকুলার হাইলাইট সাধারণত করে দেয় যে এই অঞ্চলে জলবায়ু অরণ্য সম্পর্কে মৌসুমী অরণ্য সম্পর্কে আলোচনা করো, তো তখন কিন্তু আমাদের এইভাবেই লিখতে হবে। যাই হোক, ক্রান্তীয় মৌসুমী অরণ্য অঞ্চল, এটাই লিখবো হচ্ছে অবস্থান 10 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী দেশসমূহ, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, জাপানের দক্ষিণাংশ প্রভৃতি স্থানে এই অরণ্য দেখা যায়। বৃক্ষসমূহতে আমরা দেব হচ্ছে শাল, শাল, সেগুন, চ্যাপলাস, গামার, বট, শিশু, অশ্বত্থ ইত্যাদি। বৈশিষ্ট্য, আমরা কিছু পয়েন্ট বৈশিষ্ট্যতে অ্যাড করব। বৈশিষ্ট্যতে আমরা দেব হচ্ছে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকালের কারণে বেশিরভাগ উদ্ভিদ পর্ণমোচী জাতীয়। ঠিক আছে, নেক্সট লিখব হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বনভূমির ঘনত্ব প্রায় হ্রাস পায়। মৃত্তিকা, বৃষ্টিপাত প্রভৃতি তারতম্যের ফলে বৃক্ষসমূহে তারতম্য লক্ষ্য করা যায়। অর্থাৎ মৃত্তিকা আর বৃষ্টিপাতের তারতম্যের জন্য বৃক্ষের তারতম্য লক্ষ্য করা যায়। বাস, দ্যাটস ইট, হলো। নেক্সট, পরেরটায় যাব। পরেরটা আমরা লিখব হচ্ছে উপক্রান্তীয় মিশ্র অরণ্য অঞ্চল বা চীন দেশীয় জলবায়ুর উদ্ভিদ অঞ্চল। যদি বলে চীন দেশীয় জলবায়ু উদ্ভিদ অঞ্চল সম্পর্কে বর্ণনা করো, তখন আমরা পার্টিকুলার প্রথমের লাইনটা কিন্তু অবশ্যই লিখবে যে এশিয়ার জলবায়ুর বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এখানকার স্বাভাবিক উদ্ভিদকে মোট 10টা ভাগে ভাগ করা যায়, যেটা আমি প্রথমে লিখিয়েছি। ওকে, তারপরে তার মধ্যে একটি ভাগ হচ্ছে উপক্রান্তীয় মিশ্র অরণ্য অঞ্চল বা চীন দেশীয় জলবায়ু উদ্ভিদ অঞ্চল। বাস, এবার লিখব। নেক্সট, অবস্থান দেব হচ্ছে 25 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী দেশসমূহ, যথা দক্ষিণ কোরিয়া, মধ্য ও উত্তর চীন, মায়ানমারের উত্তরাংশ এই অরণ্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, নেক্সট
নেক্সট আমরা লিখব বৃক্ষসমূহ। এখানে আমরা লিখব হচ্ছে লরেল, ফার, বীচ, পাম, সেগুন, চাপলাস প্রভৃতি পর্ণমোচী বৃক্ষ এবং চেস্টনাট, ওক, মেহগিনি প্রভৃতি চিরহরিৎ বৃক্ষ জন্মায়। হলো নেক্সট বৈশিষ্ট্যে আমরা দেব হচ্ছে পর্ণমোচী ও চিরহরিৎ বৃক্ষের একত্র সমাবেশ লক্ষ্য করা যায়। গাছগুলির ঘনত্ব বেশি, উদ্ভিদগুলি মাঝারি আকৃতি বিশিষ্ট মূল্যবান কাষ্ঠযুক্ত বৃক্ষ জন্মায়। মানে মূল্যবান কাঠযুক্ত বৃক্ষ জন্মায়, এখানে যে বৃক্ষগুলো জন্মায় সেখানে কাঠ খুব মূল্যবান, সেটাই। নেক্সট ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চল। এটার সম্বন্ধে যদি বলে ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চল ব্যাখ্যা করো, তখন আমরা এটা দেখব যে অবস্থান 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, ভূমধ্যসাগরের তীরে অবস্থিত লেবানন, জর্ডন, ইসরায়েল, তুরস্ক প্রভৃতি দেশে এই অরণ্য লক্ষ্য করা যায় বা এই অরণ্য দেখা যায়। নেক্সট আমরা দেব হচ্ছে বৃক্ষসমূহ কর্ক, ওক, চ্যাপারেল, ইউক্যালিপটাস প্রভৃতি চিরহরিৎ বৃক্ষ, ল্যাভেন্ডার, রোজমেরি আর লরেল প্রভৃতি ঝোপ ও গুল্মজাতীয় উদ্ভিদ এবং জলপাই, আঙুর, লেবু প্রভৃতি টক জাতীয় ফলের গাছ এখানে জন্মায়। হলো নেক্সট বৈশিষ্ট্য দেব নির্দিষ্ট ব্যবধানে স্বল্প উচ্চতার কাঁটা ঝোপ ও গুল্ম দেখা যায়। উচ্চভূমিতে সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়। গাছের ছাল পুরু হয় ও পাতায় মোম জাতীয় পদার্থের আবরণ থাকে। শিকড় মাটির গভীরে প্রসারিত থাকে। নেক্সট পরেরটায় যে দেব হচ্ছে মরু উদ্ভিদ অঞ্চল। এখানে দেব অবস্থান আরব মরুভূমি, থর মরুভূমি, ইরাক, ইরান, কুয়েতের কিছু অংশে এই অরণ্য সাধারণত দেখা যায়। নেক্সট আমরা দেব হচ্ছে বৃক্ষসমূহ বাবলা, ফণিমনসা, খেজুর, আচ্ছা অ্যাকাসিয়া, ছোট ঘাস ও কাঁটা জাতীয় গাছ এখানে বৃক্ষসমূহে দেব। নেক্সট আমরা বৈশিষ্ট্যে দেব হচ্ছে উদ্ভিদগুলি প্রধানত কাঁটা জাতীয়, বৃক্ষগুলি বিক্ষিপ্তভাবে অবস্থান করে, দীর্ঘ শিকড়যুক্ত, কাণ্ডে মোম জাতীয় পদার্থ আবরণ থাকে। ঠিক আছে। নেক্সট সরলবর্গীয় অরণ্য অঞ্চল লিখব অবস্থান হচ্ছে, সরলবর্গীয়টা অনেক আসে, লিখব হচ্ছে রাশিয়ার দক্ষিণে সাইবেরিয়া ও সাখালিন দ্বীপপুঞ্জে এই অরণ্য দেখতে পাওয়া যায়। নেক্সট বৃক্ষসমূহ দেব হচ্ছে স্প্রুস, পাইন, ফার, সিডার, লার্চ প্রভৃতি। নেক্সট বৈশিষ্ট্য দেব হচ্ছে তুষারপাতের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছগুলির পাতা ছুঁচালো ধরনের হয়ে থাকে বা ছুঁচালো হয়। নেক্সট গাছগুলো শঙ্কু বা মোচার আকৃতির হয়। নেক্সট গাছগুলির কাঠ নরম প্রকৃতির হয়। এই প্রজাতির বৃক্ষর পাশাপাশি জন্মায়, মানে এই প্রজাতির বৃক্ষগুলো পাশাপাশি জন্মায়। নেক্সট রাশিয়ায় এই বনভূমি তৈগা নামে পরিচিত। হলো নেক্সট আমরা দেব হচ্ছে তুন্দ্রা উদ্ভিদ অঞ্চল। এখানে দেব অবস্থান সুমেরু বৃত্তের উত্তরাংশে অবস্থিত সাইবেরিয়া অঞ্চলে উদ্ভিদ দেখা যায়। বৃক্ষসমূহ দেব লাইকেন, মস, শৈবাল জাতীয় ছোট উদ্ভিদ ও তৃণ। বৈশিষ্ট্য দেব সমগ্র অঞ্চল বছরের বেশিরভাগ সময় বরফাকৃত থাকে, তাই কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। নেক্সট এখানকার শৈবাল জাতীয় উদ্ভিদগুলোর গড় উচ্চতা 5 থেকে 8 সেমির মধ্যে। নেক্সট অঞ্চলটির দক্ষিণ প্রান্তে কিছু ছোট ছোট সরলবর্গীয় উদ্ভিদ জন্মাতে দেখা যায়। নেক্সট নাতিশীতোষ্ণ মিশ্র অঞ্চলে লিখব অরণ্য অঞ্চল। এটা লিখব অবস্থান উত্তর চীন, মাঞ্চুরিয়া, উত্তর ও মধ্য জাপানের বিভিন্ন অঞ্চলে এই অরণ্য দেখা যায়। বৃক্ষসমূহতে আমরা দেব হচ্ছে ওক, অ্যাশ, অলডার, তারপরে চেস্টনাট, বীচ প্রভৃতি পর্ণমোচী বৃক্ষ ও স্প্রুস, পাইন, লার্চ, বার্চ প্রভৃতি সরলবর্গীয় বৃক্ষ দেখা যায়। বৈশিষ্ট্য দেব পর্ণমোচী ও সরলবর্গীয় বৃক্ষের একত্র সমাবেশ লক্ষ্য করা যায়। 2 লিখব বনভূমির ঘনত্ব অপেক্ষাকৃত কম। 3 নম্বর লিখব এখানে একই প্রজাতির বৃক্ষ পাশাপাশি জন্মায়। হয়ে গেল, এতটা পর্যন্ত আমি দিয়েছি। এছাড়াও দুটো অরণ্য অঞ্চল বলে দিচ্ছি, সে দুটো ভালো করে শুনে নাও, দরকার পড়ে লিখে নাও, আস্তে করে বলছি আমি। যেমন স্টেপ তৃণভূমি অঞ্চল একটা আছে, স্টেপ তৃণভূমি দন্তে শয়তয় একার প। স্টেপ তৃণভূমি অঞ্চলটা কি না, সাইবেরিয়া দক্ষিণ পশ্চিম অংশ আর হচ্ছে মঙ্গোলিয়া মালভূমি অঞ্চল, এই তৃণভূমি দেখা যায়। আর এখানে বৃক্ষ সাধারণত তৃণজাতীয় উদ্ভিদ জন্মায়, তবে কোনো কোনো জায়গায় কিন্তু বার্চ, তারপরে ইউলো প্রভৃতি সরলবর্গীয় উদ্ভিদ কিন্তু দেখা যায়। ওকে।
ইউলো, হস্যু হস্যই উইলো যাকে বলা হয়, হস্যু হস্যই লয়কার উইলো। আচ্ছা, বৈশিষ্ট্যে আমরা বলতে পারি প্রধান ঘাস ও গুল্মজাতীয় উদ্ভিদ দেখা যায়, এখানে বৈশিষ্ট্য দেব। আর উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশের তৃণভূমি আধিক্য লক্ষ্য করা গিয়ে থাকে। আরেকটা হচ্ছে পার্বত্য অঞ্চলের, একটু জেনে রাখো পার্বত্য অঞ্চলের পার্বত্য অরণ্য অঞ্চল যেটা বলা হয় সেটাকে আমরা কি বলতে পারি না, এশিয়ার মধ্যভাগের পার্বত্য অঞ্চল এই অরণ্য দেখা যায়। আর বৃক্ষেতে আমরা পাইন দিতে পারবো, ওক দিতে পারবো, তারপরে বার্চ দিতে পারবো। বৈশিষ্ট্যে আমরা দিতে পারি যে বিভিন্ন উচ্চতার উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্যের কারণে, ঠিক আছে, মানে উষ্ণতা আর উচ্চতার তারতম্যের কারণে কি হয় না, বৃষ্টিবহুল পার্বত্য পাদদেশীয় অঞ্চলে ঘন মৌসুমি পর্ণমোচী অরণ্য দেখা যায়, মিশ্র বনভূমিও দেখা যায়। 3000 মিটার উচ্চতায় সরলবর্গীয় বৃক্ষ আছে, আর 4000 মিটারের অধিক উচ্চতায় কিন্তু শৈবাল জাতীয় উদ্ভিদ, তারপরে আলপীয় তৃণ এগুলো জন্মায়। ওকে, বাস এতটুকু জেনে রাখো তাহলেই হবে। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট পরেরটা হচ্ছে এশিয়ার মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যপূর্ণ কেন, অথবা প্রশ্নটা এভাবেও আসে, এশিয়া মহাদেশের বিভিন্ন অংশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি। ঠিক আছে, উত্তর একই, লিখবো এশিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের কারণগুলো। প্রথমটা লিখবো অক্ষাংশের প্রভাব, এখানে লিখবো এশিয়া মহাদেশ 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 77 ডিগ্রি 44 মিনিট উত্তর অক্ষাংশ অর্থাৎ নিরক্ষরেখা থেকে প্রায় মেরু অঞ্চলের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত। নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরু ও বৃত্ত এই মহাদেশের মধ্য দিয়ে গেছে, ফলে এই মহাদেশের দক্ষিণাংশ উষ্ণ অঞ্চলে, উত্তরাংশ হিম অঞ্চলে, মধ্য অংশ নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত, ফলে এশিয়া মহাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। মধ্যভাগের পার্বত্য ভূমি, এখানে লিখব এশিয়ার মধ্যভাগে রয়েছে বিশাল পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলের দক্ষিণ সীমায় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয় অবস্থিত, ফলে উত্তরের শীতল বায়ু দক্ষিণে আসতে পারে না এবং দক্ষিণের উষ্ণ আর্দ্র বায়ু উত্তরে যেতে পারে না, ফলে জলবায়ুর পার্থক্য ঘটে। এছাড়া অধিক উচ্চতার কারণে এখানকার উষ্ণতাটা কম হয়ে থাকে। ঠিক আছে, সমুদ্র থেকে দূরত্ব পয়েন্ট করে দেব, এশিয়ার মধ্যভাগ সমুদ্র থেকে প্রায় 2500 কিমি দূরে অবস্থিত, পশ্চিম দিকে ভূমধ্যসাগর ছাড়া কোনো বিশাল সমুদ্র নেই, ফলে সমুদ্রের প্রভাব এখানে পৌঁছতে পারে না, তাই মহাদেশের অভ্যন্তরে শুষ্ক মহাদেশীয় বা চরম জলবায়ু বিরাজ করে, অর্থাৎ এখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা, গরমকালে খুব গরম থাকে। ঠিক আছে, নেক্সট সমুদ্রের প্রভাব, এখানে আমরা দেব সমুদ্র স্রোত ও এশিয়া মহাদেশের জলবায়ুকে প্রভাবিত করে। এই মহাদেশের পূর্ব উপকূলের দক্ষিণাংশে দিয়ে উষ্ণ কুরোশীয় স্রোত ও উত্তরাংশ দিয়ে শীতল কামচাটকা স্রোত প্রবাহিত হয়। এই এটা উষ্ণ হবে, এই উষ্ণ স্রোতের প্রভাবে জাপানের পূর্ব উপকূল ভাগে যতটা শীতল হওয়া উচিত তা না হয়ে নাতিশীতোষ্ণ থাকে। আবার উত্তরাংশের শীতল স্রোতের প্রভাবে উত্তর পূর্ব উপকূল বেশি শীতল হয়। ঠিক আছে, নেক্সট আমরা লিখব বায়ু প্রবাহের প্রভাব, এখানে আমরা লিখব এই মহাদেশের দক্ষিণাংশ ও দক্ষিণ পূর্বাংশের অঞ্চলগুলি মৌসুমী বায়ুর প্রভাবে মৌসুমী জলবায়ু ও উত্তর পশ্চিমাংশে পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু বিরাজ করে, এর ফলে মৌসুমীয় জলবায়ু অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। দ্যাটস ইট। নেক্সট আমরা লিখব হচ্ছে উচ্চতার প্রভাব, লিখব মধ্য এশিয়ার পার্বত্য ও মালভূমি অঞ্চলে অধিক উচ্চতায় সারা বছর অতি শীতল শুষ্ক জলবায়ু বিরাজ করে। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়ো। ঠিক আছে, একটু পরে আবার ভিডিও আপলোড হবে যার মধ্যে আমি নেক্সট পার্টের ইয়াংসির কিছু প্রশ্ন উত্তর দিয়ে দেবো। খুব ভালো থেকো, টাটা।